হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন এবং আপনারা কে কোথা থেকে দেখছেন আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। শুরুতে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে আমি অনেক দিন ধরে আমার চ্যানেলে ইরেগুলার ছিলাম একটু ব্যস্ততার কারণে। তো গত বছর আমি থাইল্যান্ড এবং মালয়েশিয়া ভ্রমণ করে এসেছিলাম, কিন্তু ভিডিওগুলো আপলোড করতে পারিনি। তো চিন্তা করেছি কয়েকটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের আমার ভ্রমণ অভিজ্ঞতা এবং কীভাবে একটি বাজেট ট্যুর দিয়ে আসতে পারেন মালয়েশিয়া এবং থাইল্যান্ড থেকে। তো আপনারা জানেন থাইল্যান্ড খুবই চমৎকার একটি দেশ ঘোরার জন্য, আমাদের বাংলাদেশিদের জন্য তো বটেই, যেহেতু আমরা টাকা খরচের দিক দিয়ে একটু কনসাস, সেক্ষেত্রে আমাদের জন্য তো বটেই। তো আপনারা জানেন পৃথিবীতে বিভিন্ন দেশ থেকে 4 কোটিরও বেশি মানুষ থাইল্যান্ড ভ্রমণ করতে আসেন এবং আমাদের বাংলাদেশ থেকে প্রতি বছর কয়েক লক্ষ মানুষ যায় থাইল্যান্ড ভিজিট করতে। তো আমি ঢাকা থেকে ব্যাংকক এবং ব্যাংকক থেকে মালয়েশিয়া হয়ে কীভাবে আবার ঢাকা এসেছি, এর মধ্যে 7 থেকে 8 দিন আমি ওখানে ছিলাম। 8 থেকে 7 দিন আমার ভ্রমণ অভিজ্ঞতা, কোথায় কোথায় গিয়েছি, পাতায়াতে, ব্যাংককে, মালয়েশিয়াতে, মালয়েশিয়ার কোন কোন জায়গায় গিয়েছি এবং কী কী করেছি, সকল ধরনের অ্যাক্টিভিটিসগুলো আমি আপনাদেরকে কয়েকটি ভিডিওর মাধ্যমে উপস্থাপন করব। এই ভিডিওটি দেখলে আপনারা থাইল্যান্ড ও মালয়েশিয়ার কম খরচে ঢাকা থেকে ব্যাংকক যাওয়া আসা, অথবা ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে কুয়ালালামপুর এবং কুয়ালালামপুর থেকে ঢাকা কম খরচে ফ্লাইট টিকিট করা, কোথায় কি করবেন, কোথায় থাকবেন, যাবতীয় তথ্য শেয়ার করেছি। ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আশা করছি চমৎকার কিছু পেতে যাচ্ছেন। তো চলুন শুরু করা যাক। তো যেহেতু ইন্টারন্যাশনাল ট্যুর দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে আমি ধরে নিচ্ছি আপনার পাসপোর্ট এবং ভিসা করা আছে। তো আমরা যখন গিয়েছিলাম তখন আসলে থাইল্যান্ডের ই ভিসা ছিল না, তবে মালয়েশিয়াতে ছিল। তো এখন থাইল্যান্ডেও ই ভিসা করা হয়। আপনি ঘরে বসেই থাইল্যান্ড এবং মালয়েশিয়ার ই ভিসা করতে পারবেন। তো সেক্ষেত্রে আপনি নিজেও করতে পারেন, অথবা কেউ জানে এমন কাউকে দিয়ে করাতে পারেন, বা কোনো এজেন্সির মাধ্যমে আপনি করাতে পারেন। তো থাইল্যান্ড এবং মালয়েশিয়া ছিল আমার সেকেন্ড ইন্টারন্যাশনাল ট্যুর। আগেরবার গিয়েছিলাম ভারতে ফ্লাইটে করে। তো এটা যেহেতু ইন্টারন্যাশনাল ফ্লাইট ছিল আমার, সেহেতু আমার 9টা 40 মিনিটে ফ্লাইট ছিল সকাল। তো আমি 6টার দিকে এয়ারপোর্টে পৌঁছে গিয়েছি। ইন্টারন্যাশনাল ফ্লাইটের ক্ষেত্রে 2.5 থেকে 3 ঘন্টা পূর্বে যদি আপনি যান, তাহলে সব কিছু ভালো ভালো কোনো গ্যাদারিং ছাড়া আপনি স্মুথলি করতে পারবেন। আমার টিকিটই ছিল 1 নম্বর টার্মিনাল, সেহেতু 1 নম্বর টার্মিনাল দিয়ে আমার পাসপোর্ট এবং টিকিটটি দেখিয়ে আমার ব্যাগগুলো দিয়েছি। চেকিং মেশিনে চেক করার পরে অপর প্রান্ত থেকে ব্যাগগুলো গুছিয়ে নিয়ে কাউন্টার ওপেন হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। যেহেতু আমি 3 ঘন্টা পূর্বে ওখানে পৌঁছে গিয়েছিলাম, সেহেতু কাউন্টারগুলো বন্ধ ছিল। কাউন্টারগুলো সাধারণত 2 থেকে 2.5 ঘন্টা পূর্বে খোলা হয়ে থাকে। তো আপনারা অপেক্ষা করবেন এবং স্ক্রিনে দেখতে পারবেন আপনাদের কাউন্টারগুলো কখন ওপেন হবে। আপনাদের ফ্লাইট নাম্বার এবং কোন দেশে যাচ্ছেন এবং কত নাম্বার কাউন্টার, সেটা আপনারা স্ক্রিনে দেখতে পারবেন। ওখানে যদি সমস্যায় পড়েন, ওখানে হেল্প করার মতো লোক আছেন, ওনাদের থেকে আপনারা হেল্প নিতে পারেন। তো স্ক্রিনে আপনারা থাকিয়ে দেখলে বুঝবেন আপনাদের ফ্লাইট নাম্বার এবং আপনাদের ফ্লাইট টাইমটা দেখে সেটা কত নম্বর কাউন্টার, সেটা আপনারা স্ক্রিনে দেখে তারপর লাইনে দাঁড়িয়ে যাবেন। তো আপনার কাউন্টার ওপেন হলে কাউন্টারে দাঁড়িয়ে যাবেন, আপনার পাসপোর্ট এবং টিকিটটি ওনাদেরকে দিয়ে দিবেন এবং সাথে থাকা যে চেকিং ব্যাগটি আছে, অর্থাৎ বড় ব্যাগটি আছে, সেটি ওনাদেরকে দিয়ে দিবেন। ওনারা স্টিকার লাগিয়ে বিমানের পেটে পাঠিয়ে দেওয়া হবে। এই ব্যাগের ওজন আসলে টিকিট বেঁধে এক এক রকম হয়ে থাকে, 20 কেজি, 25 কেজি, 30 কেজি। তো আপনার সাথে থাকা হ্যান্ড ব্যাগটাতে আপনি 7-8 কেজি নিতে পারেন। আপনার যদি উইন্ডো সাইডে সিট প্রয়োজন হয়, তাহলে ওনাদেরকে বলে দিবেন। চেক ইন করার পর আপনার বোর্ডিং পাস হয়ে গেলে ইমিগ্রেশন করার জন্য লাইনে দাঁড়িয়ে যাবেন। তো ইমিগ্রেশনের মধ্যে সচরাচর যেটা হয়, প্রথমবারের মতো থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে গেলে কেন জানি ওনারা ইমিগ্রেশনের কাউন্টার থেকে একটু অন্য রুমে নিয়ে যায় বা বসিয়ে রাখে। ওয়েট করার পরে আধা ঘন্টা, 40 মিনিট বা 30 মিনিট পরে ওনারা আপনার হাতে পাসপোর্টটি দেবে। এটি কেন হয় আসলে আমি জানি না, এটা সো বোরিং আসলে। যাই হোক, আধা ঘন্টা পরে আমাদের পাসপোর্টটা আমরা হাতে পেয়েছি, ইমিগ্রেশন কমপ্লিট হয়েছে। ইমিগ্রেশন কমপ্লিট হওয়ার পরে আপনার হাতে যদি অ্যাভেলেবল সময় থাকে, তো সেক্ষেত্রে ওখানে যদি প্রয়োজন হয়, আমি বলবো না খেতে, প্রয়োজন হলে আপনারা ওখান থেকে খেতে পারেন। তবে দামটা, যেহেতু এয়ারপোর্ট এলাকা, সেহেতু তুলনামূলকভাবে দামটা একটু বেশি।
তো আমি আসলে অনেক আর্লি চলে যাওয়াতে খিদে লেগেছে, তো আমি হালকা পাতলা ওখান থেকে কিছু নিয়ে খেয়েছি। তো ব্রেকফাস্ট করতে করতে একটা কথা বলিনি, সেটা হচ্ছে আপনারা সাথে করে বাইরের ব্যাংক থেকে আপনারা $400-500 সাথে করে নিয়ে যাবেন। সেটা থাইল্যান্ডে না খুঁজলেও, যেহেতু আমার থেকে খুঁজেনি, মালয়েশিয়াতে হয়তো চাইতে পারে, সেজন্য আপনারা $400-500 সাথে রাখবেন। সাথে যদি ক্রেডিট কার্ড থাকে সেটা এন্ডোর্স করে নিয়ে যাবেন, আর ক্রেডিট কার্ড না থাকলে অবশ্যই $400-500-600 সাথে করে নিয়ে যাবেন। যদি আপনার ওখানে প্রয়োজন হয় আপনি পরবর্তীতে মানি এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনারা যদি চান এয়ারপোর্টের মধ্যেও মানি এক্সচেঞ্জ আছে, ওখানে করতে পারেন। তো এই ফাঁকে আপনারা দেখে নিতে পারেন আপনাদের ফ্লাইটের টাইমটা আওয়ার স্ক্রিনে আপনারা দেখতে পারেন। তো আপনার সাথে যে বোর্ডিং পাসটি আছে সেই বোর্ডিং পাসের মধ্যেই গেট নাম্বারটা লেখা আছে। আমার হচ্ছে 88A, অর্থাৎ 11 নাম্বার দিয়ে আমি যাব, সেহেতু আমি আমার গেট দিয়ে চলে যাচ্ছি। আপনাদের বোর্ডিং পাসের মধ্যেই গেট নাম্বার লেখা থাকবে, সেই গেট নাম্বার দিয়ে আপনারা আপনাদের যে ফ্লাইটের যে কাউন্টার বা ফ্লাইটের যে রুম আছে সেই রুমে চলে যাবেন। তো এবার আপনাদের যে বোর্ডিং পাস দেওয়া হয়েছে সেখান থেকে আপনাদের টিকিটটা চেক করবে, একটা অংশ ছিঁড়ে রেখে দিবেন ওনারা। তো এরপর আপনাদের ফাইনাল চেকিং হবে কাস্টমসের। সেই চেকিং করার পরে আপনারা বিমানের ওয়েটিং রুমে অপেক্ষা করবেন। বিমানের লোকজন অ্যানাউন্সমেন্ট দেওয়ার আগ পর্যন্ত আপনারা ওয়েটিং রুমে অপেক্ষা করবেন। তো আমাদের বিমান থেকে অ্যানাউন্সমেন্ট আসার পরে আমরা নিচে নেমে একটি গাড়ি করে, যেখানে বিমান দাঁড়িয়ে আছে সেখানে আমরা একটি বাসে করে যাচ্ছি। তো আপনারা আমার চ্যানেলে, আমি অবশ্য উপরে আই বাটনে লিঙ্কটি দিয়ে দিব, আমার এয়ারপোর্টের যত রকম প্রসিডিউর আছে সেটার উপর আমি একটা বিস্তারিত ভিডিও বানিয়েছি, যেখানে প্রথমবার যারা ইন্টারন্যাশনাল ট্যুরে যাচ্ছেন তো এয়ারপোর্টের মধ্যে কোথায় কী করতে হবে একদম পুঙ্খানুপুঙ্খভাবে আমি বিস্তারিত তুলে ধরেছি। আপনারা একটু কষ্ট করে এই আই বাটনে বা লিঙ্কটি আপনারা দেখে লিঙ্কটিতে গিয়ে ক্লিক করে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন, যেটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে। তো আমরা আস্তে আস্তে বিমানে উঠে যাচ্ছি। ওখানে কেবিন ক্রু আপনার পাসপোর্ট এবং টিকিটটি দেখে ওনারা আপনার সিট নাম্বারটা বলে দিবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত সিটে গিয়ে সুন্দরভাবে বসে যান। এবং ওখানে ফ্লাইটের যিনি ক্যাপ্টেন আছেন উনি যে সমস্ত মেসেজ দিচ্ছেন বা কথাগুলো বলছেন সেগুলো মনোযোগ সহকারে শুনুন এবং আপনার সিটের যে কাগজপত্রগুলো আছে, নির্দেশনাগুলো আছে, সেগুলো দেখে নিতে পারেন, ভালোভাবে পড়ে নিতে পারেন এবং ক্যাপ্টেনের অ্যানাউন্সমেন্টগুলো একটু খেয়াল করবেন কখন কি করতে হবে। এবং সিট বেল্ট বাঁধুন অবশ্যই, যেটির সাথে সাথে গিয়ে করবেন, সিট বেল্টটা বেঁধে নেবেন। তো এবার আমাদের ক্যাপ্টেন সাহেব বিমানটিকে রানওয়েতে খুব দ্রুত গতিতে চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে ফ্লাই করানোর জন্য। তো বলতে বলতে আমরা দেখতে পাচ্ছেন শূন্যে উঠে যাচ্ছি আস্তে আস্তে। তো বলতে বলতে আমরা অনেকটা উপরে উঠে গিয়েছি। জানালার পাশে সিট নিলে আসলে বাহিরের সৌন্দর্যটা উপভোগ করা যায়, মেঘগুলো দেখা যায়। আমাদের বিমান মেঘের উপরে নিচে মেঘের সাথে হেলে দুলে যাচ্ছে। তো উপর থেকে মেঘ দেখতে দেখতে এর মধ্যে দুপুরে লাঞ্চ চলে এসেছে। তো লাঞ্চে ছিল ভাতের সাথে ডাল, তারপরে বিফ, আপনার যেটা খেতে ইচ্ছে করে, যদি বিফ না খান চিকেন খেতে পারেন। তো একটা ফিরনি ছিল, পানি ছিল, তারপর এক কাপ কোল্ড ড্রিঙ্কস ছিল। তো লাঞ্চটা মোটামুটি ভালো লেগেছে আমার। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমরা থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে অবতরণ করেছি। আমাদের সময় লেগেছে 3 ঘন্টার একটু বেশি। আসলে আমাদের ফ্লাইটটা একটু ডিলে হয়েছে, আর যার জন্য একটু সময়টা বেশি লেগেছে, তবে 3 ঘন্টার মতো সময় লাগে। তো আপনাদেরকে এ ফাঁকে একটি কথা বলে নিই, যেটা আমি পূর্বে বলিনি, সেটা হচ্ছে আমার প্লেন ফেয়ার পড়েছিল কত। এটা একটা সবার কমন প্রশ্ন। তো আসলে ঢাকা থেকে ব্যাংকক, ব্যাংকক থেকে কুয়ালালামপুর থেকে ঢাকা আমার প্লেন ফেয়ার পড়েছে 43,000, অর্থাৎ 43,000 টাকার মতো। তো আপনারা যদি 2-2.5 মাস আগে আপনারা ফ্লাইট টিকিট বুক করেন, সেক্ষেত্রে আপনারা অনেক সস্তাতে পেতে পারেন। এই দুটি দেশে ভ্রমণ করা, ঢাকা টু ব্যাংকক, ব্যাংকক থেকে কুয়ালালামপুর থেকে ঢাকা, 43-44 হাজার টাকা আসলে আমার মনে হচ্ছে না, খুব একটা বেশি হয়েছে। তো এখন যাচ্ছি ইমিগ্রেশনের দিকে। সো থাইল্যান্ডের সুবর্ণভূমি
এয়ারপোর্টের ইমিগ্রেশনটা দেখতে পাচ্ছেন, জিগজ্যাগ আকারে আমরা হেঁটে হেঁটে ইমিগ্রেশনের দিকে যাচ্ছি। খুবই সুন্দর লাগছে। সবাই সম্মিলিতভাবে একজন আরেকজনকে দেখে কথা বলে হাসাহাসি করে আস্তে আস্তে গুটি গুটি পায়ে আপনি ইমিগ্রেশন ক্রস করবেন। তো এটা খুবই চমৎকার লাগবে আপনার কাছে। তো ইমিগ্রেশনে খুব একটা কিছু জিজ্ঞেস করিনি বলতে গেলে, জাস্ট পাসপোর্টটা দিয়েছি, ওনারা পাসপোর্টটা দেখে ফিঙ্গার দিয়েছি এবং আই স্ক্যান করেছে, জাস্ট এটাই। এরপর ইমিগ্রেশন করার পরে আমরা চলে গেলাম বেল্টের দিকে, অর্থাৎ যেখানে আমাদের লাগেজগুলো ঘুরছে। তো বিমানে বলে দেওয়া হয় আসলে আপনার লাগেজ কত নাম্বার বেল্টের মধ্যে থাকবে। এবার যে কাজটি করতে হবে আপনার, সেটা হচ্ছে সিম নেবেন। আপনি প্যাকেজে আপনার কতদিন থাকবেন সেই হিসেবে আপনি প্যাকেজ নিয়ে নেবেন। পাসপোর্টটা দিলে ওনারা সিমগুলো দিয়ে দিবে। তারপর আপনি উপর থেকে নিচে নেমে, আমি যেহেতু বাসে করে যাচ্ছি পাতায়াতে, তো আমি পাতায়ার কাউন্টারে গিয়েছি, ওখান থেকে আমি টিকিট নিয়েছি। তো আপনারা চাইলে কারে করে যেতে পারেন বা ট্যাক্সি করে যেতে পারেন। তো আমি 143 বাদ দিয়ে একটা টিকিট নিয়েছি, দেখতে পাচ্ছেন ট্যাক্সি। এই ট্যাক্সিগুলো পাতায়াতে যায়, ব্যাংককে যায়। আপনারা যদি বাসে করে না যান, ট্যাক্সি ক্যাব নিতে পারেন। ভাড়া 1,500 থেকে 2,000 বাদ নিবে আশা করছি। তো বাস আসার অপেক্ষা ছিলাম, এর মধ্যে বাস চলে আসছে। তো আমি আস্তে আস্তে বাসের মধ্যে উঠে যাচ্ছি। খুবই লাক্সারিয়াস একটি বাস, 143 বাদ দিয়ে চমৎকার একটি বাস এবং চমৎকার একটি ট্যুর দিয়েছি। 1.5 থেকে 2 ঘন্টার মধ্যে, 2 ঘন্টা ধরা যায়, 2 ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম পাতায়া। তো পাতায়া স্টেশনের কাছাকাছি কোনো একটা জায়গায় আমি নেমে গিয়েছি। তো ওখান থেকে একটি বাইক ভাড়া নিয়েছি, 80 কি 100 বাদ হতে পারে, আমার ঠিক এখন মনে নেই, ওরকমই হবে আমার হোটেল পর্যন্ত যাওয়ার জন্য। তো আমি ছিলাম আসলে পাতায়া বিচ থেকে 2.5-3 কিলোমিটার দূরে একটি জায়গাতে ছিলাম। তো দ্বিতীয় পর্বে, পাতায়ার দ্বিতীয় পর্বে আপনাদের সাথে আমি কোন হোটেলে উঠেছি এবং কোথায় কোথায় গিয়েছি প্রথম দিনে সব বিস্তারিত আলাপ করব নেক্সট ভিডিওতে। অবশ্যই আপনারা নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন। আর হ্যাঁ, আপনারা অবশ্যই ভিডিও দেখতে দেখতে খাতার মধ্যে বা কোনো একটা জায়গায় নোট করে রাখবেন খরচের বিষয়টি, যাতে আপনারা পরে মিলাতে পারেন।